ইতিহাসের ঝুঁকিপূর্ণ নির্বাচন হতে পারে এবার, বললেন ইসি আনোয়ারুল। চ্যালেঞ্জ মোকাবেলা করেই সুষ্ঠু ভোটের আশা সিইসির। নির্বাচন ঠিক না সময় না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে মন্তব্য মির্জা ফখরুলের। রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা, বলছে জামায়াত। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী ও অধ্যাপক কার্জন সহ 16 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ব্যয় কাটছাঁটে আটকে আছে এমআরটি লাইন 1-এর কাজ। প্রাক্কলন ব্যয় থেকে ঠিকাদারদের খরচ প্রায় দ্বিগুণ। এবং বাজারে বেশিরভাগ সবজি 100 টাকার বেশি। বাড়তি আটা, ময়দা, মসুর ডাল আমদানির পরেও প্রভাব কম চালের বাজারে। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মশিউর অনিক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ইসি আনোয়ারুল ইসলাম সরকার। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই সুষ্ঠু ভোটের আশা সিইসিএএম নাসির উদ্দিনের। সকালে রাজধানীর আগারগাঁওয়ে 2 দিনের কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তারা। অনুষ্ঠানে ইসি বলেন, নির্বাচনের এখনও 5 থেকে 6 মাস বাকি, সবাইকে নৈতিকতা ঠিক রাখতে হবে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবারের নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও কঠিন হবে, তাই ফাঁকিবাজির সুযোগ নেই, যে কোনো মূল্যে ভালো নির্বাচন করতেই হবে। আপনারা যেটা করেছেন, কন্ডাক্ট করেছেন, সাকসেসফুলি করেছেন, বা যেভাবে করে থাকেন না কেন, নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। আজকে আপনারা যারা ট্রেনিং শুরু করবেন, কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার এই 5 জনেরই দায়। আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। আমরা জানি কে কোথায় যান, এই অফিসের তথ্য কে কোথায় কিভাবে পাচার করেন। নির্বাচন যথাসময়ে হবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, যথাসময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা রয়েছে। মির্জা ফখরুল বলেন, কোনো দল বিএনপিকে হেয় করে অপপ্রচার চালাচ্ছে। লড়াই যে সংগ্রাম আমাদের, সেটা কেন জানি ম্লান হয়ে যাচ্ছে কিছু দুর্বৃত্তের কারণে। কারণ স্বাভাবিকভাবেই একটা হতাশা আসতে পারে। রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে, রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে, কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে, এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। নির্বাচনের রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচন নষ্ট করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লার 14 গ্রাম উপজেলার এক বৈঠকে এই কথা বলেন তিনি। ট্রেডিশনাল পদ্ধতি নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, সেই বিষয় নির্ধারণ করার আগে রোডম্যাপ ঘোষণা করা অপরাধ বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে এবং বিচার এখনো দৃশ্যমান হয়। এর মাঝে উনি মনে হয় কোনো
শক্তির কাছে মাথা নত করে প্রভাবিত হয়ে আবার একটি পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে দেশবাসীর সন্দেহপ্রসব। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ ১৬ জনকে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠিয়েছে আদালত। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে শুক্রবার ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটি ব্যানারে আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী ATM আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা সহ অনেকে। অনুষ্ঠান চলার সময় সেখানে গিয়ে একদল লোক হট্টগোল করে আলোচনা সভা পণ্ড করে দেয়। তাদেরকে আটকে রেখে মব তৈরি করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে শাহবাগ থানা পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে কিছুটা উত্তাপ দেখা গেলেও বিপরীত চিত্র হল সংসদ নির্বাচনগুলোতে। ২১টি হল সংসদে ৩১৫টি পদের বিপরীতে ১৩০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে প্রার্থীরা, আর ৬৪টি পদ শূন্য থাকছে। আর এর মধ্যে কোরাম পূর্ণ না হয় অকার্যকর থাকতে পারে ১৩ নম্বর ছাত্রী হল সংসদ। এই বিমুখতা বিশ্ববিদ্যালয় আর জাতীয় রাজনীতিতে সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হুমায়ুন কবিরের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। ৩৩ বছর পর জাকসু নির্বাচনের ডামাডোল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পাশাপাশি ২১টি আবাসিক হলেও অনুষ্ঠিত হবে নির্বাচন। এসব হল সংসদে মোট ৩15টি পদ রয়েছে। এর মধ্যে ১৩০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা, আর ৬৪টি পদে কেউই মনোনয়ন তোলেননি। জাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ছাত্রদের ১১টি আবাসিক হলে ১৫টি করে মোট ১৬৫টি পদ আছে। এই ১৬৫ পদের মধ্যে ৮টিতে কোনো প্রার্থী নেই এবং ৬১টি পদে একক প্রার্থী রয়েছে। মেয়েদের হলগুলোর চিত্র আরও করুন। 10টি আবাসিক হল সংসদের ১৫০ পদের মধ্যে ৫৬টিতে কোনো প্রার্থী নেই, আর ৬৯টি পদে একজন করে প্রার্থী রয়েছেন। দীর্ঘদিন পর জাকসু নির্বাচন হওয়ায় এর গুরুত্ব বুঝে উঠতে না পারা, হল রাজনীতি মুক্ত রাখা ও সাইবার হেনস্থার কারণে আগ্রহ কম বলে মনে করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ভাবছেন এই যে জাকসুতে আসলেও তারা এক কোন দলের মধ্যে পড়ে যাবেন, রাজনৈতিক অপরাজনীতির শিকার হবেন, এজন্য তারা হল সংসদে তারা আগ্রহ দেখাচ্ছে না। আমরা আসলে মনে করি যে এই যে রাজনৈতিক সচেতনতা কমে যাওয়া কিংবা রাজনীতি আগ্রহ কমে যাওয়া, সেটা সামনের দিনে রাজনীতির বাংলাদেশের রাজনীতির জন্যই আসলে অনেক বেশি ক্ষতিকারক। হল সংসদে যে VPGS AGS এই পদগুলোয় প্রতিদ্বন্দ্বিতা হইলেও বাকি পদগুলোতে ওই রকমভাবে প্রতিদ্বন্দ্বিতা নাই। কারণ হচ্ছে যে সবাই মনে করতেছে যে এই 3টে পদে গেলেই হয়তো বা ক্ষমতা চর্চা করা যাবে, কিন্তু বাকি পদগুলোতে ওইরকমভাবে গুরুত্ব নেই। লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে শিক্ষার্থী সংসদের এই নির্বাচন বিমুখতার প্রভাব বিশ্ববিদ্যালয় ও জাতীয় রাজনীতিতে পড়তে পারে বলে শঙ্কা প্রার্থীদের। একই সাথে নারীদের জন্য নিরাপদ একটি পরিবেশ তৈরির দাবিও তাদের। এই রিসেন্ট টাইমে রাজনীতি নিয়ে যে নেগেটিভ ধারণাটা আসছে, আমরা যে জুলাই একটা বড় বিপ্লবের মাধ্যমে পার হয়ে আসলাম, তার আগে তো আমরা অনেক কিছু ফেস করছি। সো এই জন্য হচ্ছে আরও আশেপাশে মেয়েদের যে সিকিউরিটি বলেন বা আরও অন্য নিরাপত্তাজনিত যেসব কারণ আছে, ওইসব কারণেও মেয়েদের আগ্রহ একটু কম দেখা যায়। রাজনীতিতেও সংকট দেখা দিবে এবং এটার জন্য সেফ স্পেস তৈরি করা হচ্ছে না নারীদের জন্য। এটা করতে পারে একমাত্র বিভিন্ন রাজনৈতিক দলগুলোই। তারা কাদা ছোড়াছুড়ি না করে, তারা প্রতিহিংসা রাজনীতি না করে নারী শিক্ষার্থীদের জন্য নারী বান্ধব একটা স্পেস তৈরি করতে পারে বলে আমি মনে করছি। এদিকে ১৩ নম্বর ছাত্রী হলে 4টি পদের বিপরীতে 6 জন প্রার্থী হয়েছেন। হল সংসদের গঠনতন্ত্র অনুযায়ী সংসদের মিটিংয়ের জন্য কোরাম পূর্ণ করতে হলে 7 জন সদস্য প্রয়োজন। সেক্ষেত্রে এখানে 4 জন নির্বাচিত প্রতিনিধি এবং 2 জন শিক্ষক প্রতিনিধি মিলেও কোরাম পূর্ণ হবে না। ফলে অকার্যকর থাকার আশঙ্কা রয়েছে 13 নম্বর ছাত্রী হল সংসদের। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। যেখানে কোনো প্রকার প্রার্থীর ল্যাকিংস আছে সেটা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাকসুর প্রেসিডেন্ট স্যারের নির্দেশনায় আমরা কাজ করব।
আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 10ম জাকসু নির্বাচন। এবার মোট ভোটার 11,919 জন, এর মধ্যে ছাত্র 6,102 জন এবং ছাত্রী 5,817 জন। ওয়ান কবির, এখন সাভার। এই শহর জাদুর শহর, এই শহর যানজটের শহর। যানজটের এই রাজধানীতে কে বা না চায় ঝক্কি ঝামেলাবিহীন যাত্রা? সেক্ষেত্রে মেট্রো রেলে কিছুটা স্বস্তি মিললেও তা সবার জন্য নয়। এমআরটি লাইন 1-এর কাজ আটকে আছে ব্যয় কাটছাটের টেবিলে। প্রাক্কলন ব্যয় থেকে ঠিকাদারদের প্রস্তাবিত ব্যয় প্রায় দ্বিগুণে গিয়ে ঠেকেছে। ডিএমটিসিএল এর এমডি বলছেন, অন্য দেশের চেয়ে বাংলাদেশে প্রকল্পের খরচ বেশি হবেই। এই প্রকল্পে প্যাকেজ 3-এর ঝুঁকি আর বাড়তি অর্থ ব্যয়ে দরপত্র জমা দেয়নি কোনো পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান। বাকিটা দেখুন গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। দেশের তুলনায় বেশি হবেই, বিকজ আমাদের দেশে এক্সপার্ট লোক আনতে হয় বিদেশ থেকে। নাম্বার 2, কিছু মেটেরিয়াল, স্পেসিফিক মেটেরিয়ালস আমার বিদেশ থেকে আনতে হবে। ব্যয় বেশি হবেই, কিন্তু কতটুকু বেশি হবে এটা হলো কোশ্চেন। যে টেন্ডার চলতেছে এখন বেশি হওয়ার কারণটা হলো এই টেন্ডারগুলি প্রক্রিয়া অনেক আগেই আরম্ভ হয়েছে। তাদের মাইন্ডসেট, তাদের আগের প্র্যাকটিস, 15 বছরের প্র্যাকটিস হিসাবেই তারা টেন্ডারগুলি সাবমিট করছে। এমআরটি 1 শেষ হওয়ার সময়কাল 2026 সাল। ডিপিপি সংশোধনের পর সময়ও বাড়বে দ্বিগুণের বেশি। তবে এমডির বিশ্বাস, বর্ধিত সময়ে শেষ হবে প্রকল্পের কাজ। প্রজেক্টের সময়ের সাথে সাথে যে কস্ট বাড়বে এরকম কোনো থিওরি পৃথিবীতে নাই। ঠিক আছে, আপনি এটা কস্ট, আপনি তখন টাইম অপটিমাইজেশন করবেন। যেই টাইমটা আমরা এখন কস্ট অপটিমাইজেশনের জন্য ইউজ করতেছি, সেই টাইমটা পিছন ব্যাক এন্ড থেকে সেভ করা সম্ভব। মেট্রো করা আমাদের প্রয়োজন, এবং মেট্রো আরম্ভ করার জন্য হয়তো যত সত্তর, মানে আমরা চাচ্ছি যে নেক্সট ইয়ারের ভিতরে যত তাড়াতাড়ি একটা কমেন্সমেন্ট আরম্ভ করতে পারি মেট্রো, ওর থেকে কমেন্সমেন্ট করার থেকে 6 থেকে 7 বছর লাগবে। তবে মাঠের চিত্র প্রতিবন্ধকতায় ঠাসা। এখন পর্যন্ত এয়ারপোর্ট থেকে নতুন বাজার পর্যন্ত পাতাল 5টি স্টেশনের ইউটিলিটি স্থানান্তরের কাজ কোনোটির শেষ কিংবা চলমান থাকলেও থমকে আছে উত্তর বাড্ডা ও আফতাবনগরের পরিষেবা স্থানান্তরের কাজ। পূর্ব অভিজ্ঞতায় জনদুর্ভোগের কথা ভেবে বিকল্প সড়ক ব্যবহারের প্রস্তাব ডিএমপির, তবে ব্যয় হবে বাড়তি টাকা। এই ডাইভার্সনের টাকা আমাদের ইয়াতে ধরা নাই, ডিপিপিতে লোকাল টাকা ধরা নাই। লোকালে আছে শুধু ইউটিলিটি শিফটিং। এই কাজের জন্য আমরা প্যাকেজের ভিতরে মানে জাপানি যে লোন এগ্রিমেন্টের ভিতরে ধরে রাখছিলাম আর কি। তো এটা তো ঠিকাদার না আসলে আমরা করতে পারবো না। এই প্রকল্পে সবচেয়ে জটিল আর ঝুঁকিপূর্ণ প্যাকেজ বলা হচ্ছে CP3-কে। কমলাপুর থেকে রামপুরা পর্যন্ত 4.57 কিলোমিটার লাইনে স্টেশন থাকবে 4টি। মাটির উপরের অংশে নানান স্থাপনার সাথে আছে লাইনের তীক্ষ্ণ বাঁক। নিচের টানেলের শেষ অংশে যাবে মাটির 110 ফুট নিচ দিয়ে। স্টেশনগুলোর দুই পাশে থাকবে 160 ফুটের বেশি ডায়াফ্রাম ওয়াল, যা মাটির ধস রোধ করবে। ইতিমধ্যেই ঝুঁকি আর অতিরিক্ত অর্থ ব্যয়ের কথা ভেবে পূর্ব অভিজ্ঞতা থাকা জাপানি 5 ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র তুললেও জমা দেয়নি। আর তাই পূর্ব অভিজ্ঞতা ছাড়াই দরপত্র আহ্বানের অনুমতি চাওয়া হয়েছে জাইকার থেকে। এটা গত 25শে মার্চ 2025 সালে বিড সাবমিশনের ডেট ছিল। একটা বিডও সাবমিট হয় নাই। তো আমরা ওই দিনই জাইকার কাছে একটা সম্মতি চাইছি। দরপত্র অনেক হাই, অনেক রিস্ক অ্যান্ড সয়েল কন্ডিশন, টেকনিক্যাল জিনিস এটা। যদিও বড় কোনো দুর্ঘটনা হলে সেই ক্ষতিপূরণ রাখা হয়েছে অর্থ পরিকল্পনায়।
বাংলাদেশে যখন কোনো মেগা প্রকল্প হাতে নেওয়া হয় তখন নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সে চ্যালেঞ্জ মোকাবেলা করে অনেক মেগা প্রকল্পই এখন পর্যন্ত আলোর মুখ দেখেছে। কিন্তু ঢাকাবাসী প্রথমবারের মতো মাটির নিচ দিয়ে পাতাল মেট্রো রেলের স্বপ্ন এখন পর্যন্ত অধরাই রয়ে গেছে। এরপর যখন এই সরু রাস্তা, ঘন বসতিপূর্ণ ছোট বড় দালান আর এই ফ্লাইওভারের নিচ দিয়ে পাতাল মেট্রো রেলের কাজ শুরু হবে, সেই চ্যালেঞ্জের মোকাবেলা করা এখনও তো বাকিই রয়েছে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বেলা 11টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এ সময় সবাই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে ঘাবড়ানোর তেমন কিছুই নেই। ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের কাছে মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানাতে পারবে। সে লক্ষ্যেই বিএনপি আগে ভাগে প্রস্তুতি নিচ্ছে বলে উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া অর্থনীতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিএনপির কাজ করছে বলেও জানান তিনি। এটা একটা সাময়িক সরকার, আমার কোনো প্রত্যাশা নাই। আমরা অপেক্ষা করছি একটা নির্বাচিত সরকারের জন্য। নির্বাচিত সরকার যখন দেশে আসবে তার জন্য আমাদের এই প্রস্তুতি, যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয়, এই প্রস্তুতি আমরা আগে ভাগে নিচ্ছি যাতে করে প্রথম দিন থেকে বাংলাদেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তবে রোডম্যাপে গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে দাবি করেন তিনি। শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। আগামী 26-এর নির্বাচনটা হইতে হবে জুলাই সনদের অধীনে। শুধু সংসদ গঠিত হওয়া এবং শপথ, এই চুপ্পুর সংবিধানের অধীনে আগামী সংসদ সদস্যদের যদি শপথ নিতে হয় সেটা খুবই লজ্জাজনক হবে গণ অভ্যুত্থানের পরে। অতএব সামরিক বেসামরিক যে সকল কর্মকর্তারা এই 18-24-এর জাল জালিয়াতের সাথে জড়িত, তাদেরকে চাকরি থেকে যে কোনো ফর্মে অব্যাহতি দিয়ে দেওয়া দরকার। রাজধানীর কাঁচা বাজারে সবজির দামে নাভিশ্বাস ক্রেতাদের। 100 টাকার নিচে মিলছে না হাতে গোনা কয়েকটি সবজি। সপ্তাহের ব্যবধানে আমার মতো অনেকের প্রিয় সবজি যেমন করলা, কচুরলতি, বেগুন, গাজর থেকে শুরু করে শিম, টমেটো সবকিছুর দামই বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। একই সাথে নিত্যপণ্যের বাজারেও আটা, ময়দা আর মসুর ডাল প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 5 থেকে 25 টাকা পর্যন্ত বেশি দামে। সরবরাহ ঘাটতির যুক্তি দিচ্ছেন বিক্রেতারা, তবে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। শুক্রবার ছুটির দিনে সবজির ঝুড়িতে উত্তাপ নিয়ে কাঁচা বাজারের ক্রেতারা। করলা, কচুরলতি, কাকরোল, বরবটি আর পটল বিক্রি হচ্ছে কেজিতে 100 থেকে 120 টাকায়। বেগুনের মানভেদে 100 টাকাও দাম হাঁকাচ্ছেন। গাজর কেজি প্রতি 120 আর টমেটো 160 টাকা পর্যন্ত বিক্রি করছেন দোকানিরা। 100 টাকার নিচে এখন মিলছে হাতে গোনা কয়েকটি সবজি। লাউ আকারভেদে 80 থেকে 90 টাকা, ঢেঁড়স 80 আর চাল কুমড়ো 70 টাকা কেজি দরে। এর মাঝেই কাঁচা মরিচের ঝাঁজ কেজি প্রতি 250 টাকা। সবকিছুর দাম বেশি। যেটা টমেটো ছিল 80 টাকা 70 টাকা, সেটা 120 টাকা চাই। তারপরে গাজরও 120 টাকা, এটা 80 টাকা ছিল। দ্রব্যমূল্যের যেরকম দাম, এরকম দাম যদি অনবরত চলতে থাকে তাহলে মানুষের তার সংসার চালানো খুব দুরূহ ব্যাপার হয়ে যাবে। দামের ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ ক্রেতারা বাজার মনিটরিং জোরদার করার দাবি জানালেও বিক্রেতাদের যুক্তি, বন্যার প্রভাবে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। সবজির পাশাপাশি বেড়েছে অন্যান্য নিত্যপণ্যের দামও। কেজিতে আটার দাম 6 থেকে 10 টাকা, ময়দার 5 থেকে 10 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি চাপ পড়েছে ডালের বাজারে। ছোট দানার মসুর ডাল কেজিতে 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। মোটা দানার মসুর 105 টাকা, মুগ ডাল 25 টাকা বেড়ে এখন 200 টাকার কাছাকাছি, আর ছোলা কেজি প্রতি বেড়েছে 10 টাকা। চাল, ডাল, আটা সব একই, মানে আজকে এক বাজার কাল বাজারে আসলেই পরিবর্তন। এই পরিবর্তন আমাদের নাভিশ্বাস একবার হয়ে গেছে। চালের বাজারেও ভোগান্তি রয়ে গেছে, যদিও গত সপ্তাহে মিনিকেট চাল কিছুটা কমেছে, প্রতি কেজি 1 থেকে 1.5 টাকা। তবুও এখনো বিভিন্ন ব্র্যান্ডের চাল বিক্রি হচ্ছে ডায়মন্ড, মঞ্জুর ও সাগর 80 টাকা, রশিদ 72 টাকা আর মোজাম্মেল মিনিকেট 85 টাকা কেজি দরে। চাউলের দাম আসলে যতটুকু বাড়ছে সিজন অনুসারে ওই হিসেবে অত্যাধিক বাড়ছে।
এখন ওই অবস্থা স্থিতিশীল আছে। এদিকে আমিষের বাজারে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। হালিতে 4 টাকা কমেছে ডিমের দাম। আতিক মিসবাহ লগ্ন, এখন, ঢাকা। বেশ কিছুদিন ধরেই খুলনায় বাড়তি চাষের মাছের দাম, সেই সাথে ছুটির দিনকে কেন্দ্র করে নতুন করে ইলিশের দাম বেড়েছে কেজিতে 300 থেকে 400 টাকা পর্যন্ত। এদিকে চাল আমদানির পরও কুষ্টিয়ার বাজারে তেমন প্রভাব নেই। এখনও বেশিরভাগ চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। নিত্যপণ্যের বাজারের আরও খোঁজ খবর জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী এবং কুষ্টিয়া পৌর চালের বাজার থেকে আছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। তবে শুরুতে চলে যেতে চাই রামিমের কাছে। রামিম, জানাবেন যে এই যে সপ্তাহের ছুটির দিন ইলিশের দাম বেড়েছে 300 থেকে 400 টাকা জানলাম, কত টাকায় আসলে ইলিশ বিক্রি হচ্ছে সেখানে এবং মাছের এই চড়া দামের পেছনের কারণ কি বলছেন বিক্রেতারা? অনেক আমরা দেখছি যে বাজারে কিন্তু মাছের যে দাম সেটি কিন্তু কমছে না। গত বলতে গেলে প্রায় 2 থেকে 3 মাস ধরে কিন্তু মাছের দাম বেশ চড়া রয়েছে এবং এই গত 2-3 সপ্তাহ ধরে দেখছি যে মাছের যে চড়া দাম ছিল সেই একই দামেই কিন্তু বাজারে মাছ বিক্রি করা হচ্ছে। প্রায় সব ধরনের মাছের কিন্তু একই রকম অবস্থা। চাষের মাছের যেমন দাম বেশি, ঠিক সেভাবে কিন্তু এখানে যে সামুদ্রিক মাছ রয়েছে সেগুলোর দাম কিন্তু বেশি। এখানে আমরা আজকে যেটি দেখলাম যে রুই মাছ যেটি রয়েছে, চাষের যে রুই মাছ, বড় সাইজের যে রুই মাছ, সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 300 থেকে 400 টাকা করে প্রতি কেজি। এর পাশাপাশি অন্যান্য যে মাছ রয়েছে চাষের, প্রায় সব মাছেই কিন্তু দাম অনেকটাই বেশি। আমরা দেখেছি আজকে পাবদা মাছ রয়েছে বাজারে, পাবদার সরবরাহ বাজারে আজকে অনেকটাই ভালো রয়েছে, যার ফলে কিন্তু পাবদা প্রতি কেজিতে প্রায় 20 থেকে 30 টাকা কমে বিক্রি করা হচ্ছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে অন্যান্য যে মাছ রয়েছে মাছের দাম কিন্তু সেই চড়া দামে কিন্তু বিক্রি করা হচ্ছে। এখানে আমরা দেখেছি আজকে ইলিশ কিন্তু বাজারে সরবরাহ অনেকটাই কম রয়েছে এবং ইলিশ প্রতি কেজি, ইলিশ কিন্তু কেজি সাইজের যেটি রয়েছে সেটির দাম প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 2700 টাকা পর্যন্ত। কোনো কোনো জায়গায় দেখেছি 2600 টাকা করে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি ইলিশ। কিন্তু এই ইলিশ কিন্তু গত সপ্তাহে বিক্রি করা হয়েছে 2200 থেকে 2300 টাকা করে প্রতি কেজি। আজকে সরবরাহ একেবারেই নেই বললেই চলে ইলিশের, যার ফলে কিন্তু ইলিশের দাম অনেকটাই বেশি রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত চাষের যে মাছগুলো রয়েছে, চাষের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু চাষের যে মাছ সেগুলো কিন্তু যে পরিমাণ বাজারে আসে সেই পরিমাণ বাজারে এখনও পর্যন্ত আসা শুরু হয়নি। আস্তে আস্তে আগামী 1 সপ্তাহ পরে কিন্তু যে চাষের যে মাছ সেগুলো বাজারে আবারও আসতে শুরু করবে নতুন করে এবং আসতে শুরু করলে দাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। 2-1টি মাছের যে দাম কমেছে সেটি কিন্তু একেবারেই বলতে গেলে যে স্বাভাবিক বিষয়, কারণ মাঝে মাঝে যেসব মাছের সরবরাহ অনেকটাই ভালো থাকে সেসব মাছের দাম কিছুটা কমে থাকে। তবে সার্বিক বিবেচনা করলে বলা চলে যে বাজারে কিন্তু মাছের দাম এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি এবং চাষের মাছ বেশি না আসা পর্যন্ত কিন্তু মাছের দাম এরকমই থাকবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর বাজার থেকে। এবার চলে যেতে চাই কুষ্টিয়াতে, সেখানে আছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, আপনার মাধ্যমে জানতে চাই, আপনি দেখতে পাচ্ছি গাছ মাছের ঠিক চালের আড়তের বাইরে আছে, তো চালের দাম না কমার পিছনের কারণ কি বলছেন ব্যবসায়ী এবং কবে নাগাদ আসলে চালের দাম কমতে পারে? আমি সকাল থেকে আসি কুষ্টিয়ার পৌর চাল বাজারে। এখানে আমি ঘুরছি এবং দেখছি এবং সাধারণ যারা ক্রেতা তাদের সাথেও কথা বলছি। সাধারণ ক্রেতারা বলছেন যে ভারত থেকে যে চাল আমদানি হলো এবং এই চাল আমদানি হওয়ার পরে এর প্রভাব কিন্তু এখন পর্যন্ত কুষ্টিয়ার বাজারে এর প্রভাব পড়েনি। এখনও কিন্তু আগের যে বাড়তি দাম সেই দামেই কিন্তু চাল বিক্রয় হচ্ছে এবং এই নিয়ে তারা বলছেন যে বাজার মনিটরিং দরকার এবং বাজার মনিটরিংটা ঠিকঠাক মতো হলে সেক্ষেত্রে তাদের এই যে সুফল সেটি আসলে তারা পাবেন বলে তারা আশা করছেন। এই নিয়ে আমি একটু আগেও কথা বলেছি, এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন ব্যবসায়ীরা বলছেন যে আমদানি হয়েছে কিন্তু এখনও যে পুরো চালটি কিন্তু এখন পর্যন্ত যে যারা আমদানি কারক যারা রয়েছেন তাদের চালটি কিন্তু এখনও বাজারে না আসার কারণে এর প্রভাব এখনও পাওয়া সম্ভব হচ্ছে না। তবে 2-1 দিনের মধ্যে এই চালগুলো আসলে কিন্তু এর
চালের দাম কমবে বলে তারা আশা করছেন। এছাড়াও আমি এই নিয়ে কথা বলেছি যে বাজার যে মনিটরিং যে কর্মকর্তা, তিনি বলছেন যে প্রতিদিনই কিন্তু যারা বাজার মনিটরিং করছেন এবং এই মনিটরিংয়ে তারা বিভিন্ন সময় তাদেরকে জরিমানার মাধ্যমে তারা এবং তাছাড়াও সতর্ক যেটি সেটি আসলে তারা করছেন, যাতে চালের বাজার যেন কেউ সিন্ডিকেট না করতে পারে। এরকম একটি কাজ কুষ্টিয়াতে আমরা দেখেছি যে তারা এই কাজটিও আসলে করছেন। এছাড়াও আমি একটু বলে রাখি যে এই নিয়ে কিন্তু আমি একটু আগেও কথা বলেছি কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে। তিনি বলছেন যে চালের বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না, কেউ সিন্ডিকেট করলে তার কোনো ছাড় দেওয়া হবে না। এতে জেল জরিমানার যে বিষয় সেটিও আসলে জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট তাদেরকে নির্দেশনা দিয়েছেন, তারা মনিটরিংয়ের যে বিষয়টি তারা সেই কাজগুলো তারা আসলে করছেন। এইরকম আসলে চিত্র রয়েছে। তবে এই যে একটি বিষয় যে অনেক সময় আমরা দেখেছি যে ধানের দামের কথা বলেন ব্যবসা মিলাররা, তবে যে ধানের দাম সেটি কিন্তু যে খুচরা বাজারে কিন্তু সেখানে কিন্তু এখনও যে একেবারে কম দামে কিন্তু বিক্রি হচ্ছে। 1300 থেকে 1350 টাকা পর্যন্ত কিন্তু জাত ভেদে ধানগুলো বিক্রয় হচ্ছে। এইরকম আসলে চিত্র আমার কাছে এই ছিল। আমার কাছে কুষ্টিয়া থেকে অনেক। খুলনা ও কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, যথাক্রমে তারা জানাচ্ছিলেন মাছ এবং চালের বাজারের সবশেষ খবরাখবর। গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের ওপরে হামলা চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সুমন মিয়াকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় পুলিশের 3 সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 8টার দিকে শ্রীপুর পৌরসভার ট্যাংরা রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আসামির সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কাউরাদেইর ইউনিয়নের নান্দা সাঙ্গুন এলাকার যে ব্রিজ, সেখান থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ। এই সময় কয়েক দফা হামলা চালিয়ে সুমনকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। শরীয়তপুরের জাজিরায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা খবির সর্দার হত্যার একদিনের মাথায় ওই এলাকার আসামি আলমাস সর্দারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবরকান্দি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে পচা গন্ধ বের হয়। পরে স্থানীয়রা মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। একই ঘটনায় পরপর 2 দিনে 2টি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে গত বুধবার রাতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে খবির সর্দার নামে ওই বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠে আলমাসের বিরুদ্ধে। পরে ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আলমাস সহ 20 জনের নাম উল্লেখ করে জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করে। সাতক্ষীরা সদর থেকে কালীগঞ্জ হয়ে শ্যামনগর পর্যন্ত দূরত্ব প্রায় 62 কিলোমিটার সড়ক এখন যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। দীর্ঘদিন হয়নি কোনো সংস্কার, অধিকাংশ স্থানে ছোট বড় খানাখন্দ। ঝুঁকিপূর্ণ এই পথে চলছে যানবাহন, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি, ব্যাহত হচ্ছে যোগাযোগ, চিংড়ির রপ্তানি, কমছে পর্যটক। সড়ক বিভাগ বলছে দ্রুত শুরু হবে সড়কের নির্মাণ কাজ। আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরার অন্যতম আকর্ষণ সড়ক পথে সুন্দরবন দেখা, কিন্তু সুন্দরবনে যাওয়ার এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যাত্রী চালক উভয়ই বিপাকে। জেলা শহর থেকে দেভাটা, কালীগঞ্জ ও শ্যামনগর যাওয়ারও একমাত্র সড়ক এটি। গেল 1 দশকে এই সড়কে ছোটোখাটো গর্ত মেরামত ছাড়া বড় কোনো সংস্কার হয়নি, যে কারণে সড়কের গর্তগুলো আরও বড় হয়েছে, যা পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ভোগান্তির শিকার কয়েক লাখ মানুষ। আমাদের এই রাস্তার জনপদ এত ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে, এমনকি কিছুদিন আগেও আমি যে স্থানটি দাঁড়িয়েছি এখান থেকে 2 জন মানুষের রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই রাস্তার কোনো কাজই করেনি, এখন পর্যন্ত পুটিং করতেছে, রাস্তার পুটিং করতেছে। কেন এখন পুটিং হবে কি জানি, কাজ হবে রোডে, 4 লেন রাস্তা করা দরকার। আমরা এই রাস্তায় চলতে পারি না, এই রাস্তায় চলতে গেলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। উপকূলের এই অঞ্চলের চিংড়ি ও বিভিন্ন মাছ সময়মতো ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছাতে বেগ পোহাতে হচ্ছে। ভাঙা সড়কের কারণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকরাও। নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা ও পর্যটন খাতেও।
যদি 500 টাকা কামাই করি দিন 600 টাকা খরচ, এরকম একটা অবস্থা। প্রতিদিন এক এক রকম একটা ক্ষয়ক্ষতি হতেই আছে। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে সাতক্ষীরা থেকে 30 কিলো 31 কিলো রাস্তা। ব্যবসা বাণিজ্য করতে যাতে গেলে মনে করেন 10 টাকার ভাড়া 20 টাকা। গাড়ি ডিফারেন্সিয়াল, ফরম্যাক্সেল কিংবা অনেক সময় কিনপিনও টায়ার বাস্টও হচ্ছে। এর কারণে যদি আশপাশে কোনো মানুষ, সাধারণ মানুষও থাকে, তাদেরও সহ মৃত্যু পর্যন্ত ঘটতেছে এই রাস্তার কারণে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানালেন, সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই শুরু হবে নতুন সড়ক নির্মাণ কাজ। এই বর্ষার মৌসুমে ভারী বর্ষণের জন্য আসলে কাজটা শুরু করতে একটু ডিলে হচ্ছে, তাছাড়া আমরা খুব শীঘ্রই কাজ শুরু করতে পারবো আশা করছি। ইন দ্য মিন টাইম আমাদের সড়ক বিভাগ থেকে যে রেগুলার মেইনটেনেন্স ওয়ার্ক সেটা সবসময় চলমান থাকবে, যাতে মানুষের ভোগান্তি কম হয়। স্থানীয়দের আশা, দ্রুত সড়কের কাজ শুরু হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত বরগুনায় আবারও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার সকাল 10টা পর্যন্ত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 38 জন, আর মৃত্যু হয়েছে একজনের। তীব্র সংকট তৈরি হয়েছে আইসি ও সিসিইউ ইউনিটের। এই নিয়ে বিস্তারিত জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, আবারও জেলায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণ কি বলছেন সংশ্লিষ্টরা, আর সংকট সমাধানে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। অনেক এই মাসের মাঝামাঝি সময় আমরা দেখেছি যে প্রতিদিনের যে আক্রান্ত সংখ্যা সেটি 30 জনের নিচে থাকছে। তবে আমরা গত কয়েকদিন ধরে, মানে 3-4 দিন ধরেই দেখছি যে সেই সংখ্যা কিন্তু 30-এর উপর উঠে যাচ্ছে এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এবং একই সাথে এই হাসপাতালে আগে যেখানে 80 থেকে 90 জন ভর্তি থাকতো ডেঙ্গু রোগী, এখন সেখানে আজকে আমরা দেখেছি যে হাসপাতাল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সে 122 জনের মতো ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এবং এখানে নানাবিধ সংকট থাকায় রোগীরা কিন্তু বিপাকে পড়ছেন। আপনাকে যদি একটু দেখাই, এখানে বরগুনা সদরের একজন রোগী, তিনি এক বৃদ্ধা, এখানে কিন্তু মুমূর্ষু অবস্থায় বলা যায়, তাকে রেফার করা হয়েছে বরিশালে। এবং এখানে যারা আসছেন তারা যতটুকু প্রাথমিক চিকিৎসা বলা যায় ডেঙ্গু, সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে, কেননা সিসিইউ আইসিইউ না থাকায় এখান থেকে রোগীকে বরিশাল কিংবা ঢাকাতে রেফার করা হচ্ছে, যার ফলে কিন্তু রোগীরা বিড়ম্বনায় পড়ছেন। কেননা এখানের বেশিরভাগ মানুষ কিন্তু নিম্ন আয়ের মানুষ, তাদের যে আয়ের যে ব্যয়ভার, চিকিৎসার ব্যয়ভার অনেকেই মেটাতে পারছেন না। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে দাবি উঠেছে যে এখানে সিসিইউ আইসিইউ সংকট মেটানোর। এই প্রেক্ষিতে এখানকার যে সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগ, তারা স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর পত্র প্রেরণ করেছেন এবং তারপর কোনো সুরাহ মেলেনি। তবে আরো একটি বিষয়, যে এখানে যে ডেঙ্গু বাড়বে এটি কিন্তু আগে থেকেই অবগত করেছিলেন বিশেষজ্ঞরা। তারা বলছিলেন যে আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরু থেকে শুধু বরগুনায় নয়, সারা দেশ জুড়েই ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে ঠিক আগস্টের শেষেই কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব আবার বাড়তে শুরু করেছে, মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করেছে। তো এখনই যদি ব্যবস্থা নেওয়া হয়, বিশেষ করে এডিস মশক নিধনে পাশাপাশি যে এখানে পরিচ্ছন্নতা অভিযান পুনরায় যাতে কার্যক্রম করা হয়, সেই দাবিও কিন্তু এখানকার যে স্থানীয় সচেতন মহল আছেন তারা তুলেছেন। তারা বলছেন যে আগামী দিনগুলোতে, বিশেষ করে সেপ্টেম্বরে যেহেতু শঙ্কা রয়েছে ডেঙ্গু প্রাদুর্ভাব বাড়া, সেহেতু সেপ্টেম্বরে যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকে সেজন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার, বিশেষ করে পৌর প্রশাসন, জেলা প্রশাসন কিংবা স্বাস্থ্য বিভাগকে সে ধরনের পদক্ষেপ নেওয়া দাবি তারা জানিয়েছেন। এবং স্বাস্থ্য বিভাগের এখন যেটি সংকট, সেটি আপনাকে জানিয়ে রাখি যে এখন সংকট বলতে এখানে বোঝায় যে আইসিইউ এবং সিসিইউ সংকট, এবং অন্যদিকে যে মশক নিধন কার্যক্রম জেলা প্রশাসনের, আমরা দেখেছি বছরের শুরু থেকে তারা কিন্তু সে ধরনের কার্যক্রম পরিচালনা করেননি, বিধায় কিন্তু ঠিক ঈদ উল আজহার পরই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গিয়েছিল। তো এই ছিল বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছে। বরগুনা সদর হাসপাতাল থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন ডেঙ্গুর সহকর্মী জিয়াদ মাহমুদ। ইউক্রেনের কিয়েভে চালানো রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 20 জনের বেশি নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটিশ কাউন্সিল ও ইউর মিশন। ক্ষুব্ধ হয়ে দেশে থাকা রাশিয়ান রাষ্ট্রদূতদের তলব করে হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে চাপ দিল যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। আর ঘটনাকে শান্তি প্রচেষ্টা বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট নাখোশ বলে জানিয়েছেন হোয়াইট হাউস। তহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বৃহস্পতিবার ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বহু হতাহতের ঘটনা ছাড়াও ইউক্রেনের আন্তনগর ট্রেন ও বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, কিয়েভে থাকা ব্রিটিশ কাউন্সিল ও ইইউ মিশনের কর্মকর্তাদের বাসভবনেও আঘাত এনেছে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন।
ইউক্রেনে যুদ্ধবন্ধে চলমান শান্তি প্রচেষ্টার মধ্যে রাশিয়ার এই হামলায় ক্ষিপ্ত ইউরোপীয় ইউনিয়ন। এই ঘটনায় ইতিমধ্যেই রুশ রাষ্ট্রদূতদের তলব করে হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে চাপ দিল যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। এমনকি শিগগিরই রাশিয়ার বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞার হুমকি এবং জব্দ করা রাশিয়ান সম্পদ ইউক্রেনকে সহায়তায় কাজে লাগানোর বার্তা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন। I'm outraged by the attack on Kyiv, also hitting our EU offices. This was the deadliest drone and missile attack on the capital since July, soon with our 19th package of hard-biting sanctions. And in parallel, we are advancing the work on the Russian frozen assets to contribute to Ukraine's defense and reconstruction. হামলাটিকে রাশিয়ার এক প্রকার হুমকি হিসেবেও দেখছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপের দেশগুলো। ইইউর নেতাদের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার পর যুদ্ধবন্ধে পুতিনের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন ন্যাটো প্রধান মার্ক রুট। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক না করার বিষয়ে ভ্লাদিমির পুতিনের স্পষ্ট বার্তা হিসেবেও দেখছেন জার্মান চ্যান্সেলর। Und dies vor dem Hintergrund der Tatsache, dass es offensichtlich nicht zu einem Treffen zwischen Präsident Zelensky und Präsident Putin kommen wird, anders als es zwischen Präsident Trump und Präsident Putin. Außenbeauftragte Soraya Kallas and with the President of the European Commission, Ursula von der Leyen. And of course we are shocked what happened. Basically the summary of what you said is we cannot be naive about Russia. We cannot be naive about Vladimir Putin. এদিকে ইউক্রেনে চালানো রুশ হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খুশি নন বলে জানিয়েছে হোয়াইট হাউস। Because I talked to him about this. He was not happy about this news, but he was also not surprised. These are two countries that have been at war for a very long time. Russia launched this attack on Kyiv, and likewise, Ukraine recently dealt a blow to Russia's oil refineries. They have taken out, as a matter of fact, 20% of Russia's oil refinery capacity over the course of their attacks, and I think the president will make some additional statements on this later. বৃহস্পতিবার কিয়েভে হামলা ছাড়াও দানিউব নদীর মোহনায় একটি ইউক্রেনীয় গোয়েন্দা নৌকায় হামলা চালিয়ে ধ্বংসের দাবি রুশ বাহিনীর। এসব হামলার পাল্টা জবাব হিসেবে রাশিয়ার ক্রাসনোদারের তেল শোধনাগারে সফল হামলার দাবি ইউক্রেনীয় বাহিনীর। উত্তেজনার পারদ বাড়ায় আগামী সপ্তাহের মধ্যেই নিরাপত্তা গ্যারান্টির জন্য একটি কাঠামো তৈরি হবে বলে প্রত্যাশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য তুরস্কে গেছেন দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম ওমেরভ। এর মধ্যেই পেন্টাগন জানিয়েছে ইউক্রেনকে সহায়তায় $825 মিলিয়ন বিমান থেকে নিক্ষেপযোগ্য ৩,৩৫০টি মার্কিন ERM ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনবে ডেনমার্ক, নরওয়ে এবং নেদারল্যান্ডস। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে শত শত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আইন প্রণেতাদের বেতন, শিক্ষা তহবিল ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের খাদ্য কর্মসূচি সহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভে নামে শত শত মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে এবং জল কামান ব্যবহার করে পুলিশ। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ হারান এক মোটরসাইকেল আরোহী। বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেফতার করা হয় 7 জনকে। শেষ করছি এখন ঢাকা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইতিহাসের ঝুঁকিপূর্ণ নির্বাচন হতে পারে এবার, বললেন ইসি আনোয়ারুল। চ্যালেঞ্জ মোকাবেলা করে সুষ্ঠু ভোটের আশা সিএসএর। মধ্যম পদ্মা সরিয়ে উগ্রবাদী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে মন্তব্য মির্জা ফখরুলের। রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীল নকশা, বলছে জামায়াত। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ 16 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ব্যয় কাটছাটে আটকে আছে এমআরটি লাইন 1-এর কাজ। প্রাক্কলন ব্যয় থেকে ঠিকাদারদের খরচ প্রায় দ্বিগুণ। এবং বাজারে বেশিরভাগ সবজি 100 টাকার বেশি। বাড়তি আটা, ময়দা, মসুর ডাল আমদানির পরেও প্রভাব কম চালের বাজারে।
এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।